এবার আমরা সভা পর্বের 56তম অধ্যায়ে আসছি, দ্রুত পর্বের অংশ। এর আগের অংশে আমরা দেখেছি যে পাণ্ডবদের সমৃদ্ধি দেখে শকুনির সঙ্গে এবং কর্ণের সঙ্গে আলোচনা করে দুর্যোধন ঠিক করলেন যে কপট পাশা খেলায় হারিয়ে যুধিষ্ঠিরের সমস্ত সম্পদ হরণ করে নিতে হবে। তাই তারা ধৃতরাষ্ট্রের কাছে এর অনুমতি চাইতে গেলেন এবং ধৃতরাষ্ট্র দুর্যোধনের কথায় সম্মতিও দিয়ে দিলেন। এবং এটাও দেখেছি যে এই আলোচনা যখন চলছিল তখন বিদুর বারবার এর প্রতিবাদ করেছেন। এতে একটা আশ্চর্য জিনিস দেখতে হবে যে সংস্কৃত মহাভারতের ভিতরে যদি আপনারা পুরোটা পড়েন দেখবেন কৌরব বংশের আর যারা বরিষ্ঠ নেতারা ছিলেন, দ্রোণাচার্য, কৃপাচার্য, এমনকি পিতামহ ভীষ্ম কোনো কথা বলেননি, কোনো প্রতিবাদ করেননি। তারা চুপচাপ ছিলেন। শুধুমাত্র বিদুরই বারবার প্রতিবাদ করতে এসছেন। ভীষ্ম বা অন্যান্য বরিষ্ঠরা কেন প্রতিবাদ করলেন না তার কারণ আপনাদের পাঠকদেরই ধারণা করে নিতে হবে কেন তারা কোনো প্রতিবাদ করলেন না। শুধুমাত্র বিদুরই প্রতিবাদ করলেন। এদিকে আবার বিদুর যতই জ্ঞানী হোক না কেন, বিদুর কিন্তু ছিলেন দাসীপুত্র। তাই বিদুরের ধৃতরাষ্ট্রের সভায় ধৃতরাষ্ট্র যদিও বিদুরের জ্ঞান এবং প্রাজ্ঞতার বারংবার ব্যবহার করেছেন, কিন্তু এই সম্মান ছিল না যে সম্মানটা ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য পেয়েছিলেন। যাই হোক, ধৃতরাষ্ট্র যখন ঠিকই করে ফেললেন যে পাশা খেলা হবে এবং বিদুরকে বললেন যে আপনি যান, গিয়ে যুধিষ্ঠিরকে পাশা খেলার জন্য আহ্বান করুন। এই সময় মূল মহাভারতে দেখা যায় যে ঋষি বৈশম্পায়নের একটি উক্তি। ঋষি বৈশম্পায়ন বলছেন, এব মুক্তা ধৃতরাষ্ট্র মনীষী দৈবং মত্তা পরমং দুস্তরং চ শশাস উচ্চৈঃ পুরুষং পুত্র বাক্যে স্থিত রাজা দৈব সম্মূঢ় চেতা। অর্থাৎ ধৃতরাষ্ট্র যে এই কথাগুলো বলছেন, মানে দুর্যোধনের পাশা খেলার সম্মতি দিলেন, ধৃতরাষ্ট্রের এই উক্তি থেকে বোঝা যায় যে দুর্যোধনের সব কথা শোনার পর ধৃতরাষ্ট্র বুঝে নিয়েছিলেন যে নিয়তির লিখনই চূড়ান্ত এবং অলঙ্ঘনীয়। নিয়তির লেখা কেউ খণ্ডাতে পারবে না। একটা আহ, খুব প্রচলিত বাংলা নজরুল গীতি হয়তো আপনাদের মনে আছে, তাতে একটি লাইন আছে যে আগুনেও পুড়িল না, কপালেরও লিখন হায়। সেরকম। আর বলছেন যে নিয়তির অমোঘ বিধানে তার সমস্ত পুরুষকার মায়াচ্ছন্ন হয়ে গেছে। এটা মহাভারতে বারবার বলা হয়। যখন বিপদের সময় আসে তখন মানুষের সমস্ত পুরুষকার, তার বুদ্ধি, তার জ্ঞান, তার উদ্যোগ সব মায়াচ্ছন্ন হয়ে যায়। আর তার ফলে ধৃতরাষ্ট্র নিজেই আর নিজের কর্তব্য করণীয় স্থির করতে পারছিলেন না যে কি করতে হবে। এটা বেদব্যাস আগেও বলেছেন যে মহাকাল যখন কাউকে ধ্বংস করতে চান, মহাকাল প্রথমেই তার বুদ্ধিটা কেড়ে নেন, তারপরে সে মনুষ্য নিজেই নিজের ধ্বংসের প্রতি এগিয়ে যায়।
এবং বৈশম্পায়ন মুনি আরো বলছেন, তত বিদ্যাং বিদুরং মন্ত্রী মুখ্যমাবেচ্ছেদং ধৃতরাষ্ট্র নরেন্দ্র যুধিষ্ঠিরং রাজপুত্রং চ গত্যা মদবাক্যেন ক্ষিপ্রমিহায়েন যস্য। এবং ধৃতরাষ্ট্র তখন মন্ত্রীদের মধ্যে প্রধান বিদুরকে আজ্ঞা করলেন যে যত শীঘ্র সম্ভব রাজা যুধিষ্ঠিরের কাছে আপনি চলে যান এবং আমার আজ্ঞায় তাকে এখানে নিয়ে আসুন। এরপরে বিদুর রাজ আজ্ঞায় যুধিষ্ঠিরের কাছে পৌঁছলেন এবং যুধিষ্ঠিরকে গিয়ে তিনি কি বলছেন, 58তম অধ্যায়ে যুধিষ্ঠিরকে গিয়ে বলছেন, ইদং তুত্যাং কুরুরাজ ভুবাচ পূর্বং পৃष्ट्वा কুশলং চ বয়ং চ ইয়ং সভা তৎসভা তুল্য রূপা ভদ্রাণাং তে দৃশ্যাতে মিত্রপুত্র। বলছেন, হে পুত্র, গুরুরাজ প্রথমে তোমার কুশল মঙ্গল সুস্থতা আশা করে তারপরে এই সংবাদ পাঠিয়েছেন যে তোমার সভাগৃহের মতোই এক সুন্দর সভাগৃহ নির্মাণ করা হয়েছে। তুমি তোমার ভাইদের সঙ্গে নিয়ে এসে একবার এই সভাগৃহ দেখে যাও। বিদুর আরো বলছেন, সমাগম্য ভর্তৃভিঃ পার্থতস্যাং সুহৃদ্দূতং প্রিয়তং রম্যতাং চ প্রিয়ামহে ভবতাং সঙ্গমেন সমাগতা পূর্বশ্যাপি সর্বে। আর এই সভাগৃহ দেখে যাও, আর সবাই মিলে বন্ধুত্বপূর্ণ পাশা খেলা করে আনন্দ করো, আনন্দ উৎসব করো। আর তোমাদের সঙ্গে পেয়ে কৌরব দিকে সবাই খুবই খুশি হবে। বুদ্ধিমান যুধিষ্ঠির বিদুরের কথা ক্ষণকাল চিন্তা করলেন, তারপরে বললেন, দূতে ক্ষত কলহ বিদ্যতে নঃ কো বৈ দূতং রচয়ত বুদ্ধমার। বললেন, তা তো বিদুর, পাশা খেলায় কলহ থাকবেই, তাই কোন বুদ্ধিমান ব্যক্তি পাশা খেলার রুচি রাখে? কিং বা ভবান মন্ডতে যুক্ত রূপং ভগবত বাক্যে সর্ব এব স্থিতাস্য। বললেন, যুধিষ্ঠির বললেন, কোন বুদ্ধিমান ব্যক্তি পাশা খেলার রুচি রাখে? যাই হোক, আপনি যখন এসছেন এবং মহারাজ আপনাদের পাঠিয়েছেন, এমত অবস্থায় আপনার কি উপদেশ? আমি আপনার উপদেশই মেনে নেব। বিদুর তখন আর মনের কথা বলে ফেললেন, জ্ঞানমহং দ্যুতমর্থ মূলম কৃতস্য যত্নয়স্য মায়া নিবারণ। বিদুর বললেন যে আমি জানি যে পাশা খেলা সব অনর্থের মূল। এই পাশা খেলা নিবারণ করার অনেক চেষ্টা আমি করেছিলাম। রাজা চ মাং প্রাহেণ তৎসকাশং সুপ্তা বিদ্যৎ শ্রেয় ইহাচারস্য। বলে, আমি এই পাশা খেলা নিবারণ করার অনেক চেষ্টা করেছিলাম, তথাপি রাজা ধৃতরাষ্ট্র আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। শ্রুত্যা বিদ্যৎ শ্রেয় ইহাচারস্য, তুমি শ্রেষ্ঠ বিদ্বান, এই সব শুনে তুমি যা সমুচিত মনে করো তাই করো। মানে বিদুর যুধিষ্ঠিরকে বললেন যে তুমিও জ্ঞানী, ধর্মরাজ, বিদ্বান, তুমি সব বিচার করে যা উচিত মনে হয় তাই করো। তখন যুধিষ্ঠির কি বললেন? যুধিষ্ঠির বললেন, না চাকাম প্রকুনীনা দেবিতাহং ন চেন্নমাং জিষ্ণু রাহইতা সভায়। শকুনির সঙ্গে পাশা খেলার আমার কোনো উৎসাহ নেই, কারণ আমি জানি
এর ফল খারাপ হবে। চন্দ্রমান জিষ্ণুরাও তার সভায়, রাজা ধৃতরাষ্ট্র নিজে যদি আহ্বান না করতেন, তাহলে আমি কখনোই এই পাশা খেলায় অংশগ্রহণ করতাম না। এয়ং ন নিবর্তে কদাচিৎ তদাহিতং শাশ্বতং বৈ ব্রত মে। রাজা নিজে আহ্বান না করলে আমি এই পাশা খেলায় কখনোই যেতাম না, কিন্তু কেউ আহ্বান করলে কাজে আমি কখনো কাউকে ফিরিয়ে দিই, এই নিয়মই আমি সর্বদা মেনে চলেছি। এইখানে বৈশম্পায়ন নিজের মন্তব্য করছেন। আপনাদের মনে আছে বৈশম্পায়ন হচ্ছে মুনি বৈশম্পায়ন, যিনি সেই জন্মেজয়ের সর্পযজ্ঞে বেদব্যাসের আজ্ঞাতে ঋষি বৈশম্পায়ন অন্য সব মুনি ঋষিদের কাজের ফাঁকে ফাঁকে মহাভারতের কাব্য শোনাচ্ছিলেন। সেই বৈশম্পায়ন এখানে নিজের মন্তব্য করছেন। ইত্যুক্তিয়া প্রজয়ৌ রাজা সহ খত্তা যুধিষ্ঠির অমৃষ্যমাণ তস্যায় তম আহ্বান অরিন্দম। বৈশম্পায়ন বললেন, এই কথা বলে রাজা যুধিষ্ঠির পাশা খেলার জন্য ধৃতরাষ্ট্রের আমন্ত্রণ ন্যায়পূর্ণ মনে না হলেও শুধু প্রাণ রক্ষা করার জন্য বিমর্ষ মনে সবাইকে নিয়ে বিদুরের সঙ্গে যাত্রার জন্য প্রস্তুত হলেন। এবারে চলে আসছি 65তম অধ্যায়, যখন আমি আগেও আপনাদের অনুরোধ করেছি, আমি সেই শ্লোকগুলো দিচ্ছি যেখানে আপনারা লক্ষ্য করতে পারবেন যে এই পাশা খেলায় ঘটনার মোড় ঘুরেছিল কোথায় কোথায়। কারণ এই পাশা খেলাই থেকেই তো কুরুক্ষেত্রের যুদ্ধের শুরু। সুতরাং আমাদের জানা উচিত কোথায় কোথায় কার কার কথায় এই ঘটনার মোড়গুলো ঘুরেছিল। যাই হোক, পাশা খেলায় তো যুধিষ্ঠির হারতে লাগলেন। কপট পাশা খেলায় যুধিষ্ঠির ক্রমাগত তার সর্বস্ব হারালেন। তখন আশু মহাবিপদের আশঙ্কা করে বিদুর সেই পাশা খেলার ঘোরতর আপত্তি করল। এখানে দেখুন, আমি যেটা আগেও বলেছি, একমাত্র বিদুর এই পাশা খেলার আগে, পরে এবং পাশা খেলা চলাকালীন বারংবার আপত্তি করেছেন, এবং যা ধৃতরাষ্ট্র তাকে কিছু বলার আহ্বান না করলেও তিনি আপত্তি করেছেন। কিন্তু অন্যদিকে আমি দেখি অন্য যারা মহান কৌরব, যারা পাশা খেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যেমন ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য, এরা কিন্তু কেউ মুখ খোলেননি, বা কেউ কিন্তু কোথাও তাদের মন্তব্য করেননি, কিন্তু তারা উপস্থিত ছিলেন পাশা খেলার সবাই। আমরা মহাভারতের আগেও হয়তো দেখেছি, পরেও দেখব, ব্যাসদেব নিজেও মন্তব্য করেছেন যে কোনো জ্ঞানী ব্যক্তি কোনো সভায় কোনো অবস্থানে উপস্থিত থেকেও কর্তব্য মনে করেও তিনি যদি তার মন্তব্য না করেন, তাহলে সেটা ধর্মের পক্ষে কতখানি হানিকর। এই হানিটাই কিন্তু ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য করেছিল, একমাত্র বিদুর ছাড়া। বিদুর সেই পাশা খেলার ঘোরতর আপত্তি করতে লাগলেন। ততক্ষণে ধৃতরাষ্ট্র যুধিষ্ঠির তার সর্বস্ব হারিয়েছেন। কিন্তু এই আপত্তির ফলে কি হলো, বিদুরকে মহা অপমান করা হলো, এবং তাকে সভাগৃহ ত্যাগ করতে বলা হলো, যে আপনি এখান থেকে চলে যান। তারপর যুধিষ্ঠির চার ভাইকে, এমনকি নিজেকেও পাশা খেলার বাজিতে হারালেন। এবং এই ক্ষণে খেয়াল রাখবেন, যুধিষ্ঠির যখন চার ভাইকে এবং নিজেকেও পাশা খেলায় হারিয়েছেন,
কালচক্রের সেই উক্ষণে শট শকুনি প্রস্তাব দিল। মনে রাখবেন, এই প্রস্তাবটা কে দিল? প্রস্তাবটা দিয়েছিল শকুনি। এটা কিন্তু যুধিষ্ঠির নিজে প্রস্তাব দেয়নি। কারণ শকুনি কিন্তু এর আগে এক জায়গায় বলেছে যে প্রতিপক্ষের মনের কথা বুঝে কি করে বাজি ধরতে হয় সেটা আমি জানি। এবং শকুনি সেই কাজটাই করলেন। এখন এবার শকুনি বললেন, অস্তি রাজন নহ এক অপরাধ। রাজন, আপনার আরেকটি প্রিয় জিনিস আছে যা আপনি এখনো হারেননি। সেটা কি? পনস্য কৃষ্ণাং পাঞ্চালি তয়ায় আত্মান পুনরয়। উনি বললেন, আপনার আরেকটি প্রিয় জিনিস আছে যা আপনি হারেননি। তার আগে কিন্তু যুধিষ্ঠির নিজে হেরে গেছেন। আরেকটি জিনিস আছে আপনি হারেননি। সুতরাং পাঞ্চাল কন্যা কৃষ্ণাকে বাজি রাখুন। আর তাতে যদি আমি হেরে যাই, মানে শকুনি যদি হেরে যায়, তাহলে সেই বাজিতে যুধিষ্ঠির আবার নিজেকে পুনরায় জিতে নেবেন এবং তারপরে সম্ভব হলে আবার নিজের রাজ্যও জিতে নেবেন। আর যদি যুধিষ্ঠির হেরে যায়, তো পাঞ্চালী মানে দ্রৌপদী কৌরবদের সম্পদ হবে। এই প্রস্তাব কিন্তু দিলেন শকুনি। তখন যুধিষ্ঠির কি বললেন? ত্বয়ৈবত বিধায়া রাজন পঞ্চল্লায়ং সুমধ্যয়া নোহং দিব্যামি শর্বঙ্গায় দ্রৌপদ্যা পন্তুষ। যুধিষ্ঠির বললেন, সুবলপুত্র মানে শকুনি, আপনি যেরকম বলছেন, সর্বাঙ্গ সুন্দরী ক্ষীণকুটি পাঞ্চাল রাজকুমারী দ্রৌপদীকে আমি বাজিয়ে রাখছি। এইখানে এসে আমরা এই প্রশ্ন করতে পারি, যুধিষ্ঠির কি বাজি রাখতে, দ্রৌপদীকে বাজি রাখতে বাধ্য ছিলেন? তা হচ্ছে না, তিনি বাধ্য ছিলেন না। তাহলে উনি কেন দ্রৌপদীকে বাজি রাখলেন? আর উত্তর বোধহয় এই, যেটা ব্যাসদেব আগে বলেছেন, যে সময় যখন আসে তখন মহাকাল মানুষের বুদ্ধি কেড়ে নেয় এবং তারপরে মানুষ নিজেই সর্বনাশের দিকে এগিয়ে যায়। এবং এ ঘটনা ঘটবে, সেটা বহু যুগ বহু জন্মান্তরের আগে স্বয়ং ব্রহ্মা নির্দেশ বা নির্ণয় দিয়ে দিয়েছিলেন। এই ঘটনাই ঘটবে এবং শেষ পর্যন্ত কুরুক্ষেত্রের যুদ্ধে সব ধ্বংস হবে। এই সময় বৈশম্পায়ন বলছেন যে, এব মুক্তি তু বচনে ধর্মরাজ ধীমাতা ধিগ্বিধিগত্যেব বিদ্যানং সভানং নিঃসৃতা গীর। যুধিষ্ঠিরের এই কথা শুনেই সভাস্থিত বৃদ্ধদের মধ্য থেকে পুনঃ পুনঃ ধিক্কার ধ্বনি উঠতে লাগলো। ধিক্কার ধ্বনি উঠতে লাগলো ঠিকই, কিন্তু তারা, তাদের মধ্যে যাদের এই পাশা খেলা তখনই ওই মুহূর্তেই বন্ধ করে দেওয়ার অধিকার ছিল, সে অধিকার ছিল রাজা ধৃতরাষ্ট্রের। বৃদ্ধরা রাজা ধৃতরাষ্ট্রকে কেউ তার জন্য অনুরোধ করেননি বা তার জন্য ধৃতরাষ্ট্রকে চাপও সৃষ্টি করেন। ধিক্কার দিতে লাগলো। এবং ধৃতরাষ্ট্রের চরিত্র দেখুন, যখন সবাই সেই দ্রৌপদীকে পাশা খেলায় বাজি রাখা হচ্ছে শুনে ধিক্কার দিয়ে উঠলো, সবাই সরগোল উঠলো, তার মধ্যে ধৃতরাষ্ট্র কি বলছে? ধৃতরাষ্ট্র স্তং হৃষ্ট বর্ষ পৃচ্ছৎ পুনঃ পুনঃ। তখন খুব খুশি মনে ধৃতরাষ্ট্র, অন্ধ ধৃতরাষ্ট্র বারবার সবাইকে জিজ্ঞেস করছে, কিং জিতং কিং জিতং জিতমিতি হ্যাকারং নভ্য রক্ষণ। ধৃতরাষ্ট্র সবাইকে বারবার জিজ্ঞেস করছে, আরে কে জিতলো, কে জিতলো? আমার পক্ষের আমার ছেলেরাই জিতছে তো। তিনি নিজের আনন্দ আর লুকিয়ে রাখতে পারছিলেন না।
তাহলে ধৃতরাষ্ট্রের চরিত্র আমরা এখানে দেখতে পেলাম। দুর্যোধনের অন্য সঙ্গীরা কি বলছেন? জহস্য কর্ণতি ভীষং সহ দুঃশাসনাদিভি ইতরেষাং তু সভ্যানাং নেতৃভ্য প্রাপত জলম। দুর্যোধনের সঙ্গপাঙ্গ কর্ণ অতি ভীষণ উল্লাস করতে লাগলো, সঙ্গে দুঃশাসন এবং অন্যেরাও। আর অন্যদিকে সভাস্থ অন্যদিকের চোখে অশ্রুপাত বইতে লাগলো। এই সময় আবার শকুনি পাশা খেলার খুঁটি চাললেন, এবং তার ফল কি হলো? সৌবল ত অভিধায়ৈবত জিত কাশী মদৎকট জিত মিত্যেব তাত ক্ষণ পুনর্বাণ্য পদ্ধত। কপট পাশা খেলার গুটি ফেলেই শকুনি আবার বলে উঠলেন, আরে এইবারও আমি জিতে গেলাম, বলে মহা উল্লাসে মত্ত হয়ে উঠল শকুনি। এইভাবে পাশা খেলায় শকুনিরই প্ররোচনায় প্রথমে যুধিষ্ঠির তার ধন সম্পদ রাজত্ব সবকিছু বাজি রেখে হারলেন। তারপরে নিজে এবং নিজের 5 ভাইকেও বাজি রেখে হারলেন। শেষ পর্যন্ত পাঞ্চাল কন্যা দ্রৌপদীকেও বাজি রেখে হারলেন। আর একটা কথা যেটা আমি বারবার আপনাকে বলতে চাইছি, ইঁদুর ছাড়া আর কোনো সভাসদ, বিশ্ব দ্রোণ, কৃপাচার্য, অন্যান্য আরো অনেকেই ছিল, তারা কেউ কিন্তু এই পুরো পাশা খেলার মধ্যে কোনো রকম প্রতিবাদ করেননি। যাই হোক, দ্রৌপদীকে যখন দ্রৌপদীকে যখন দুর্যোধন যুধিষ্ঠির পাশা খেলায় হেরে গেলেন, তারপরের কি ঘটনা হলো এটা আমরা পরের অংশে আবার দেখব।